तो महंगा होगा नहीं? नहीं नहीं, फिर भी कितने का है जीडिया? 60 रुपया। 60 रुपए में इतना बड़ा कारण? জানি 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 একটু লেট হয়ে গেছে, জানি 2-4 দিন একটু লেট হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের এত বাজ ক্রিয়েট হয়ে গেল, আর কিছু করার ছিল না। তবে এই ভিডিওটাকে আমরা ভালো করে ফুরসাসে একদম ভালোভাবে রিসার্চ করে বানাতে চাইছি আপনাদের জন্য, যাতে আপনাদেরও অনেক ডাউটস ক্লিয়ার হয় এবং আমরা নিজেরাও ক্লিয়ার হই যে প্লেইং 11 নিয়ে অনেক রকম ব্যাপার আছে, কারণ গালাগালি খাওয়ারও তো ব্যাপার আছে। তো যাই হোক, কলকাতা নাইট রাইডার্সের আজকে আমরা স্কোয়াডের রিভিউ করব এবং দেখে নেবো যে প্লেইং 11 কেমন হতে পারে। ইন্টারেস্টিং কিন্তু প্লেইং 11 আছে একটা, আপনারা লাস্ট অবধি দেখবেন ভিডিওটা। আরেকটা অল্টারনেটিভ প্লেইং 11 আছে, সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো, লাস্ট অবধি অবশ্যই দেখবেন ভিডিওটা। তো কয়েকটা কোশ্চেন সবার প্রথমে যা মাথায় আসছে কলকাতার যে টিমটা দেখে, পাথি রানা আর মুস্তাফিজুর রহমান কি একসাথে খেলতে পারবে? না, এই একটা কোশ্চেন। আন্ডার রাসেল চলে গেছে, রাসেলের জায়গায় কি কেউ ভরতে পারবে? ফিনিশ কে করবে? এই দুটো কিন্তু সবথেকে বড় কোশ্চেন এসে দাঁড়াচ্ছে সবার প্রথমে আফটার অকশন। কিন্তু তার এর আগেও ছিল এই অপশন, এই কোশ্চেনটা। আর রাসেলের জায়গা কেউ নিতে পারবে না অত সহজে, শূন্যস্থান পূরণ করার মতন এখনো প্লেয়ার আসেও অত সহজে এটা কেউ নিতে পারবে না, অকশনে আসেও। তো আমরা এখানে কেকেআর এরকমই, সিএসকে এরকম টাইপের মেন যে টিমগুলো 2-3টে টিমই তো আছে যারা অকশনে মাচিয়েছে আর কি। তো যা টাকা নিয়ে এসেছিল, আর অন্যান্য টিমরা সেরকম কেনেওনি কাউকে। তো আমরা এই 2-3টে টিমেরই মোটামুটি একটা নিয়ে আসি। তারপরে আইপিএল এর আগে অবশ্যই প্রত্যেকটা টিমের ডিটেইলড একদম প্লেইং 11 রিভিউ তো আসবেই, এর মধ্যে শুধু কলকাতারই হতে চলেছে। তো যদি আমরা স্কোয়াড দেখি কলকাতার, সবার প্রথমে আমি একটা কথা বলবো, সিএসকে এর সব প্লেয়ারগুলোকে নিয়ে বসে আছে কলকাতা। अबे तू मेरी नस्ल सस्ता है? হ্যাঁ, রাচিন রবীন্দ্র বল, প্রশান্ত সোলঙ্কি বল, পাথি রানা বল, তারপর হচ্ছে তো রাহুল ত্রিপাঠী বল। হ্যাঁ, আর কাকে কাকে নেবে? মানে মনে হচ্ছে সিএসকে পুরো হ্যান্ডওভার দিয়ে দিয়েছে একদম কলকাতার কাছে। নিয়ে নে হ্যাঁ এরকম আর কি। তো স্কোয়াডে যদি আমরা আসি, অকশন কেমন গেছে, কেকেআর হ্যাভ ডান এ গুড জব, আমি এইটুকু বলতে পারি। মানে যেটা চেয়েছিল হ্যাঁ, সেটাই পেয়েছে। সেটা পেয়েছে। আর মেন ব্যাপার ওইটাই, কলকাতা আমরা কয়েক বছর ধরে এই প্যাটার্নটা খেয়াল করছি যে কলকাতা যদি কোনো টিম কোনো প্লেয়ারকে যদি চায়, তার পিছনে যাওয়ার জন্য যা খুশি করতে পারে। যেমন ক্যামেরন গ্রিনকে 25 কোটি টাকা দিয়ে কিনলো, মানে তার আগেও মিচেল স্টার্ককে দিয়েও কথা বলছে। মিচেল স্টার্ককে প্রায় 25 কোটি বলা যায়, যে 25 লাখ কম আর কি, 25 কোটি টাকা। তারপরে ভেঙ্কটেশ আয়ারকে প্রায় 24 কোটি টাকা দিয়ে। কলকাতার কিন্তু এটা যাকে চেয়েছে তাকে পেয়েছে এবং পাচ্ছেও। হ্যাঁ, এই বছরও তাই, যা টাকা নিয়ে এসেছিল কলকাতায় একমাত্র এই কাণ্ডটা করতে পারতো, তো কলকাতাই করেছে এখানে মোটামুটি। গ্রিনকে তো নিয়েছে ঠিকই, যেদিন নিয়েছে তার পরের দিন গ্রিন 0-তে আউট। ये कहां से आ गया? साले कुत्ते, पैसा कहाँ है मेरा? অ্যাসেস চলছিল, তারপরে ইনিংসে 2 রান করে আউট। হ্যাঁ, আরেকটা কথা বলছি, এসএসসিটি কিন্তু পারফরম্যান্স খারাপ যাচ্ছে, অবশ্য টেস্ট শাহরুখ খান তো এটা ভাববেই তাহলে, টেস্ট আর টি20 যাই হোক, কিন্তু পারফরম্যান্স খারাপ যাচ্ছে এসএস সিরিজে। আর মুস্তাফিজুর রহমান ওইদিকে 9.20 কোটি, মানে বাংলাদেশি কোনো প্লেয়ারের যদি সবথেকে বেশি টাকা পেয়েছে কিন্তু এই বছর। তো মুস্তাফিজুর রহমানকে 9.20 কোটি, পাথি রানাকে 18 কোটি টাকা দিয়ে কিনেছে। তো আমরা ওটাই আলোচনা করব যে কটা প্লেয়ারকে নিয়েছে, মেন প্লেয়ারকে, যে এই প্লেয়ারগুলো আমি এক এক করে বলছি যে আমাদের মতে যে স্টিল ডিল মানে বেস্ট ডিল পেয়েছে নাকি হচ্ছে ওয়েস্ট গেছে টাকা, এটা নিয়ে প্রথমে আমরা একবার পরপর বলে নিচ্ছি প্লেয়ারের নামগুলো আর কি। তো সবার প্রথমে যদি আমরা প্লেয়ার বলি, ক্যামেরন গ্রিন, তোর মতে ক্যামেরন গ্রিন 25 কোটি ডিজার্ভ করে? আমি মনে করি এখানে 25 কোটিটা ইম্পর্টেন্ট না, ক্যামেরন গ্রিনকে দরকার ছিল, সেখানে 30 কোটি হলেও কোনো ব্যাপার ছিল না, ক্যামেরন গ্রিনকে দরকার ছিল, ওরা লাস্ট অবধি যেত। হ্যাঁ, ঠিক আছে। তারপরে যদি আমরা বলি, তো তাড়াতাড়ি ছাড়ছে এটা, আর বেশি করছি না, কারণ আমরা অলরেডি স্কোয়াডের রিভিউ, স্কোয়াডের না সরি অকশনের রিভিউ দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা দেখতে পারেন। তো তারপরে আসছে পাথি রানা 18 কোটি। 18 কোটি কি জাস্টিস করে পাথি রানার? পাথি রানা জাস্টিস করে কিনা আমি জানি না, কিন্তু মনে হচ্ছিল যেতে পারতো, মানে 18 কোটি 20 কোটি যেতে পারতো, পরে মনে হয়েছে, কিন্তু আগে কিন্তু মনে হয় সিএসকে ছাড়ার পরে পাথি রানা এত দাম পেয়ে যাবে যে পাথি রানা মানে সিএসকে ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিচ্ছে। আমরা ভিডিও দিয়েছিলাম 8 কোটি থেকে 10 কোটি, কিন্তু ওয়েস্ট গেছে কিছুটা, একটু ওয়েস্ট গেছে। হ্যাঁ, এখানে পাথি রানারও রেকর্ড, শ্রীলঙ্কান প্লেয়ার হাইয়েস্ট টাকা পেয়েছে কোনো ইয়েতে। তারপরে যে প্লেয়ারটা আছে সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান 9.20। আমার মনে হচ্ছে এটা ওয়েস্ট গেছে, তো একটা দিক থেকে ওয়েস্ট গেছে, সেটা যদি না খেলায়, যদি খেলায় 9.20 কারো ইয়ের জন্য, মুস্তাফিজুরের জন্য আমি মনে করি ঠিক আছে। আমার মনে হয় কারণ একটা টি20 একদম ভেটারান বোলার, একদম একটা ঠিক আছে, যদি ওখানে খেলাতে পারতো ওকে এমন টিম। সবথেকে বড় কথা কি বলতো, পাথি রানা আর মুস্তাফিজুর দুজনকে চেন্নাইয়ের দরকার ছিল, আর এছাড়াও চেন্নাইয়ের দরকার ছিল। পাথি রানা আর মুস্তাফিজ মনে হয় না কলকাতা একসাথে খেলতে পারবে না, একসাথে খেলতে পারবে না, হ্যাঁ, এটাই কোশ্চেন যে প্লেইং 11 আমরা দেখবো যে একসাথে খেলতে পারছে কিনা।
আমরা এরকম অল্টারনেটিভ প্লেইং 11ও দেবো যে যেখানে দুজনে একসাথে খেলতে পারবে। ইন্টারেস্টিং ব্যাপার আছে, লাস্ট অব্দি থাকুন, লাস্টে আমরা এটা আলোচনা করছি। তো তারপরে যে প্লেয়ারটা আছে তো মুস্তাফিজুর রহমান, তোর মতে হচ্ছে ওয়েস্ট, আমার মতে মনে হয় আমার মতে মিডিল। আমি একটু কনফিউজ আছি, যদি খেলাতে পারে তাহলে ওয়েস্ট না, আর যদি না খেলাতে পারে আমার মতে তাহলে ওয়েস্ট, ওয়েস্ট। হ্যাঁ, ঠিক আছে, ওয়েস্ট। হ্যাঁ এটা গেছে। তো মুস্তাফিজুর রহমান ভালো রেট করি আমরা ভালো রেট করি। তো তারপরে আসছে তেজস্বী সিং, পরপর টাকা হিসাবে বলছি 3 কোটি টাকা দিয়ে তেজস্বী সিংকে কিনেছে, একজন উইকেট কিপার, ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান। তো তেজস্বী সিংকে নিয়ে কি বলিস 3 কোটি টাকা? যেহেতু দেখ কেকেআরের কিন্তু উইকেট কিপারের দরকার ছিল, হ্যাঁ। এর জন্য আমি মনে করি ঠিকঠাক আছে। অলরেডি ফিন হ্যাঁ, অ্যালেন, হ্যাঁ, টিম হ্যাঁ। সাইফার্টকে নিয়েছে, তেজস্বী সিংকে নিয়েছে কিন্তু ইন্ডিয়ান। ইন্ডিয়ান, হ্যাঁ, আর আমি ইন্ডিয়ান ওটাই player বলতে চাই, হিসাবে, হ্যাঁ। আমরা তো এখনো খেলা দেখিনি, না। খেলা দেখিনি, দেখা গেল হ্যাঁ দেখা গেল টার্ন আউট হলো একটা ভালো ব্যাটসম্যানে, একটা ভালো ফিনিশারে টার্ন আউট হলো, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো আমরা এখানে এটা নিয়ে কোনো না, টিপ্পণী দিচ্ছি না আর কি, যে 3 কোটি টাকা মানে এটা এটা ওর জন্য balance তো যোগ্য রয়েছে, কিনা হ্যাঁ, অযোগ্য, হ্যাঁ। কারণ ইন্ডিয়ান প্লেয়ার খেলা না দেখলে বোঝা যাবে না। মেন হচ্ছে কি ডোমেস্টিক খেলা তো দেখলে হবে না, এইসব হ্যাঁ, বড় হ্যাঁ। বড় লেভেলে এসে খেলা দেখতে হবে যে কেমন ভাবে ও মানে উবড়ে IPL আসে আর কি, সেই উপরে উঠে লেভেলে, আসে। হাই লেভেলে চলে। তো এরপরে একই রকম তোর প্রাইস ট্যাগের মধ্যে দুজন আছে, রাচিন রবীন্দ্র আর হচ্ছে তোর ফিন অ্যালেন, 2 কোটি টাকা করে রয়েছে। ও ঠিকই আছে। আমি তো ওটা- মনে করি রাচিন রবীন্দ্রকে বেকার নিয়েছে, বেকার নিয়েছে, মানে ছিল লাস্টে, হ্যাঁ ওই তো বেস্ট প্রাইজে হয়তো, হ্যাঁ। লাস্টে বাজারে যায় যারা আর কি, 10টার সময় বাজারে গিয়ে যা পায় লাস্টে নিয়ে চলে আসে। পচা আলুর মতো? হ্যাঁ, না। পচা আলু কিনা যাবে না, কিন্তু তোর রাচিন রবীন্দ্র এখন ফর্মে আছে, টেস্টে রাচিন সেঞ্চুরি রবীন্দ্র থেকে আমি ফিনালকে আগিয়ে রাখবো। ঠিক অবশ্যই আছে? অবশ্যই এখানে এগিয়ে থাকবে, কারণ রাচিন রবীন্দ্র টিমে দরকার নেই, দরকার নেই। যেই টিমে দরকার আছে সেই টিমে অবশ্যই দরকার। রাচিন রবীন্দ্র ভালো একজন ক্লাসি প্লেয়ার, মানে মোদ্দা কথা হচ্ছে রাচিন রবীন্দ্র ওয়েস্টে গেছে, আর ফিনালে কিন্তু আর ফিনওয়েল একদম হ্যাঁ, একদম স্টিল হ্যাঁ, ডিল বলা যেতে পারে, অবশ্যই 2 steel কোটির deal, জন্য। হ্যাঁ। তারপরে আছে টিম সাইফার্ট, আরেকজন কিপার 1.5 কোটি টাকায়, এটাও একদম স্টিল ডিল, Perfect, একদম steel পারফেক্ট deal, গেছে। হ্যাঁ। যদি ফিনালেন খেলতে না পারে টিম সাইফার্টকে নিয়ে নেবে। টিম সাইফার্ট হয়তো এখন টপ 10 যদি ক্রিকেটার থাকে T20 এক্সপিরিয়েন্সের মধ্যে টিম সাইফার্ট তার মধ্যে পারফেক্ট, একদম কিন্তু। এটা কিন্তু পারফেক্ট বিট। হ্যাঁ পারফেক্ট বিট আছে একদম। সব থেকে যেটা স্টিল ডিল গেছে সেটা হচ্ছে আকাশদীপ, 1 কোটি টাকা। আমি মনে করি এটা আমরা আলোচনা আকাশদীপের করছিলাম, মতো 8 বোলার লাখ যে না। টেস্টের রেগুলার প্লেয়ার, কিন্তু মানে তোর প্লেইং 11-এ তো খেলে, স্কোয়াডে থাকে কিন্তু টেস্টের ইন্ডিয়ান প্লেয়ার, সব থেকে বড় কথা রেগুলার প্লেয়ার 1 কোটি টাকায় মাত্র পেয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি কি নেয়নি। ভারতীয় বলারদের মধ্যে 2-1 ছিল যেটা অকশনে ভালো বিট উঠতো, হ্যাঁ। কিন্তু সেখানে যে ভাই বেস্ট প্রাইজে পেয়ে গেছে হ্যাঁ, কলকাতা, তাও আবার এটা স্টিল ডিল নাও একদম গুড খুব ভালো পেয়েছে বৈভব অরোরা, ওর সাথে হ্যাঁ। ইম্প্যাক্টের সঙ্গে কিন্তু হর্ষিত রানা, আকাশদীপও খেলতে পারে কিন্তু মানে ইম্প্যাক্ট যেকোনো, হ্যাঁ বৈভব রানার রিপ্লেসমেন্টে হ্যাঁ, আকাশদীপ একদম পারফেক্ট। তো আর সেরকম রাহুল ত্রিপাঠী আমি মনে করি খুব সুন্দর একটা ডিল পেয়েছে। খেলতে পারেনি চেন্নাইতে, আমরা ইয়ার্কি আড্ডা করি, মজা করে, সব ঠিক আছে। রাহুল ত্রিপাঠী কলকাতার হয়ে কিন্তু ভালো খেলে গেছিল, এটাও আমাদের মানতে হবে। কলকাতা যে কদিন খেলেছে সুন্দর খেলে গেছে কিন্তু। তো 75 লাখে আমি মনে করি একদম স্টিল ডিল পেয়েছে রাহুল ত্রিপাঠীকে। আর ওইদিকে তোর আর সেরকম নেই, 30 লাখের প্লেয়ার আছে ডোমেস্টিক প্লেয়ার, প্রশান্ত সেলাকি, ওদেরকে বলে লাভ নেই, আমরা এগুলো ধরছি না। স্কোয়াডে পুরোনোর জন্য নিয়ে, হ্যাঁ। তবে কার্তিক শর্মার পেছনে কিন্তু গেছিল কলকাতা অনেক দূর অব্দি। কার্তিক শর্মাটা আমরা তো বলেছি, কার্তিক শর্মা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, তেজস্বী সিংকে নিয়েছে যার বদলে, যাকে না পেয়ে আর কি। তো কার্তিক শর্মাকে যদি 8 পয়েন্ট কত, হ্যাঁ ওটা কিন্তু টার্গেট করেছিল, তো 8 কোটির উপরে গেছে। আর আরেকটা প্লেয়ারের পিছনে গেছিল, সেটা হচ্ছে প্রথম নিশাঙ্কা, উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু। না, আরেকজনের পিছনে গেছিল, সেটা আমি বলতে চাই, সে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার পেছনে তো গেছিল, গেছিল না, ওটা জাস্ট বলেছিল। একটা মান সম্মান রক্ষার্থে আর কি বলেছিল, গেছিল, যাই হোক, 6 কোটি বলেছিল। সামথিং অব্দি গেছিল বলেছিল, কিন্তু যাই হোক, গেছিল। হ্যাঁ, তো নিশাঙ্কার পিছনেও গেছিল, যেটা বলছিলাম, নিশাঙ্কা উইকেট কিপার, শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটসম্যান, 5 কোটি টাকা বিক্রি হয়েছে, 4 কোটি টাকা বিক্রি 4 হয়েছে কোটি, দিল্লিতে। তো যাই হোক, এটা ছিল মোটামুটি যা অকশনের আর কি, যাদের টার্গেট করেছিল বা কি করেছে, এটা যদি বলি। নেক্সট সেগমেন্টে যদি আমরা আসি, তো স্কোয়াড নিয়ে বলবো আমরা, স্কোয়াডটা ওভারঅল কেমন হয়েছে। ওভারঅল আমার যদি মনে হয় যে স্কোয়াড যেটা কলকাতার ইয়েতে যাওয়াতে, রাসেল যাওয়াতে যে গ্যাপটা কম মানে সব হয়েছিল ঠিকঠাক ছিল, কিন্তু রাসেলের গ্যাপটা কিন্তু ওটা এখনো অবধি ফিল হয়, অসম্পূর্ণ রয়েছে। পুরোপুরি ব্যাস। বোলিং হ্যাঁ, হেভি হ্যাঁ, টিম হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। বোলিং হেভি টিম হয়েছে। ব্যাটসম্যান কিন্তু মিডল অর্ডারে এখনো প্রবলেম আছে। রিঙ্কু সিং ছাড়া আমার মনে ফিনিশার রমনদীপ, জানি না আমি কি রিঙ্কু খেলবে, সিংকে তো ইউটিলাইজই করতে পারে না, সমস্যা তো ওইখানে। ওটা 6-7ও নামায়, আগের সময় থেকে 7ও নেমে গেছে। তাহলে যে রায়ের জড়িটা ছিল রিঙ্কু রমনদীপ রাসেল, যেটা 2024-এ না, কাঁপিয়ে হয়নি, গেছিল আর কি, হয়নি। রাসেলের জায়গাটা কিন্তু কেউ এখনো নিতে পারেনি। না। রিঙ্কু সিং আর রমনদীপ দুজনে এখানেই আছে, কিন্তু এবার দেখতে হবে তেজস্বী সিং কেমন খেলে, বা হচ্ছে ওটাই। ওর জায়গায় রাহুল হ্যাঁ, ত্রিপাঠী দেখ, খেললে কেমন খেলে, দেখ, ওই জায়গাটা একটা মিডল player কি বলতো, ডোমেস্টিক প্লেয়ার হাই রেটে এসে অনেকেই খেলতে পারে না এই স্টেজে, কিন্তু যাই হোক আমি তাও বলবো কিছুটা অসম্পূর্ণ রয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে। তো আরেকটা বড় কোশ্চেন যেটা আসছে, আমরা ফটফটে আসছি এটার উপরেই, যে ক্যাপ্টেন্সি কে করবে, এটা কিন্তু একটা ভাই। বড় কোশ্চেন, এখনো অবধি সলভ হয়নি কলকাতার। Solve হয়নি তো।
তো Declare দুটোই করেনি, ক্যান্ডিডেট এখন হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি সামনে, এক হচ্ছে রিঙ্কু সিং আর এক হচ্ছে রাহানে। আজিঙ্ক্য রাহানে। তবে আমার গাট ফিলিং বলছে এই বছরটা অবধি রাহানের উপরেই যাবে। আমরা রিঙ্কুকে কিন্তু বলেছি, এখন properly declare কিন্তু আমরা করেনি, চাইবো হ্যাঁ। আমরা চাইবো যেন রিঙ্কু সিংকে এই বছর থেকে দেওয়া হোক, রাহানের আন্ডারে অন্তত রাহানে খেলবে, রাহানের আন্ডারে থেকে অন্তত ক্যাপ্টেন্সি যে নোয়ান্সেস গুলো থাকে ওইগুলো শিখতে পারবে অন্তত। দেখ রিঙ্কু একটা সিং কথা থাকলে। বলতে কি, যদি ওরা মানে মাইন্ডে ভাবে যে রাহানেকে মানে বেস্ট 11-এ খেলাবো, তাহলে রাহানে ক্যাপ্টেনশিপ হতেই চলবে। রাহানে, হ্যাঁ তাহলে রাহানে হ্যাঁ। রাহানে খেলবে। কেন এখানে রিঙ্কু সিং অনেকটা ডিজার্ভ করে, হ্যাঁ। কিন্তু যদি বেস্ট 11-এ রাহানে আমার মনে হচ্ছে যদি থাকে, আর ইন্ডিয়ান ওপেনার নেই তো রাহানে কোথায়? ছাড়া, তাহলে হ্যাঁ, তো নেই উপায় নেই আমার কাছে যদি না। রাহানে, আমি তো বললাম যদি রাহানে বেস্ট 11-এ থাকে তাহলে রাহানে ক্যাপ্টেনশিপ হিসেবে তাহলে থাকবে একদম তো বেস্ট 11-এর কথা যখন বললি তাহলে প্লেইং 11-এ আসি আমরা। প্লেইং 11 কেমন হচ্ছে, একটা কনভেনশনাল প্লেইং 11 যেটা সব জায়গাতে হয়তো আপনারা অন্য ভিডিও দেখলে শুনে থাকবেন, একটা কনভেনশনাল প্লেইং 11 আছে, আমরা সেটাই বলছি আমাদের মতে কারা হতে পারে। একটা দুটো আগে পরে রয়েছে আমাদের ইয়েতে। প্রথমে তো ফিন অ্যালেন আর হচ্ছে তোর রাহানে, এই দুজন ওপেনিং করছে আমাদের ইয়েতে। ফিন অ্যালেনের জায়গায় টিম সাইফার্টও হতে পারে, কিন্তু ফিন অ্যালেন এখানে ফেভারিট আছে যেহেতু, ফিন অ্যালেন আর হচ্ছে তোর, আর ফিন অ্যালেন এখন ভালো খেলছে বিগ ব্যাশ লিগের মধ্যে, টিম সাইফার্টও ভালো খেলছে, দুজনেই ভালো খেলছে। তোর ওইখানে ফিন অ্যালেন আর সুনীল, তোর ইয়েকে রাখছি, রাহানেকে রাখছি, সুনীল নারায়ণকে ওপেনিং করাবে না এই বছর, এইটুকু মোটামুটি শিওর ধরে নিন আরেকটা আপনারা। কথা, যেহেতু অভিষেক শর্মা কিন্তু মানে অভিষেক শর্মা বলেও দিয়েছে, হ্যাঁ বলেও দিয়েছে ইয়ের ওপর, অকশনের ওপর লাস্টে বলেছে হ্যাঁ। যে আমরা এইবার সুনীল নারায়ণকে কিন্তু হ্যাঁ, বেশ বুড্ডে কি উমর হয়ে গেলে basically আর কি। আমরা 3-4-এ রাখছি না, মানে 1-2-3-এ রাখছি না, মোটামুটি নিচেই হ্যাঁ, খেলবে, নিচেই নিচেই খেলবে, খেলবে। হ্যাঁ। তো এই দুটো প্লেয়ার হলো ওপেনিং। 3 নম্বরে যদি আসে ক্যামেরন গ্রিন, এর জায়গা কেউ নিতে পারবে না। 3 নম্বরে আমি মনে করি, 4 নম্বরে আঙ্ক্রিশ রঘুবংশী, মোটামুটি 4টে আমার কনফার্ম হয়ে থাকে, একদম ফাইনাল ধরে রাখতে পারে। তো 5 নম্বরে যদি আমি আসি, 5 আর 6 এই দুটো নিয়ে আগে পিছে হতে পারে রিঙ্কু সিং আর তেজস্বী সিং এর মতো, তেজস্বী যাদব বলছি, বিহারিরা গালাগালি দিচ্ছে। তো যাই হোক, তেজস্বী সিং আর হচ্ছে রিঙ্কু সিং, এই দুজনের মধ্যে 5 আর 6 হতে পারে দুজনে। হ্যাঁ, তুই আরেকটা আছে যে তেজস্বী সিং এর কথা বলছিস না, আমি মনে করছি মনীষ পান্ডেও কিন্তু একটা মনীষ পান্ডে আছে, রাহুল ত্রিপাঠী আছে, এক্সপেরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, রাহুল ত্রিপাঠী আছে, রাহুল ত্রিপাঠী মানে মনীষ পান্ডের আগে থাকবে আমার মনে হয় এটা। মানে আমরা 5 নিয়ে খুব কনফিউশন। হ্যাঁ 5 নম্বরে 6 রিঙ্কু সিং কে খেলা, 6 রিঙ্কু সিং, কারণ হচ্ছে কেন বলতো, 6 নাম্বার একটা ফিনিশিং এ চলে যাচ্ছে, ফিনিশিং এ কিন্তু ইয়াং প্লেয়ার দিয়ে করাবে না ওইখানটায়। রিঙ্কু সিং আর সাথে কিন্তু রমনদীপ আছে, মোটামুটি 6 সাথে কিন্তু রিঙ্কু সিং আর রমনদীপকে এই দুজনকে রাখতে হবে। আমরা 6-7 নিয়ে কোনো কনফিউশন। 5 নাম্বারটা হচ্ছে মেন কনফিউশন। 5 নিয়ে বলে মনীষ পান্ডে কিন্তু আজকে থেকে না, না। প্রায় 3-4 বছর হ্যাঁ, থেকে না, কিন্তু ঠিক কলকাতার আছে। সাথে পুরো যুক্ত আছে। মনীষ পান্ডে যদি আর সেইভাবে যেহেতু ধরিস আবার- তাহলে তো হ্যাঁ, 2014 হ্যাঁ, 13-14 থেকে না, যুক্ত সেটা আছে। আগে রয়েছে, আবার মধ্যখানে চলে গেছিল, কিন্তু তার আগে আবার এটাও আছে যে রাহুল ত্রিপাঠী কিন্তু ঢুকেছে। হ্যাঁ ওটাই তো ঠিক বলছি আছে। আমি, হয় মানে 5 নম্বরে 5 তেজস্বী সিং নাম্বারটাই confusion। আগে খেলাবে আমার হ্যাঁ, মনে হচ্ছে, হ্যাঁ, না হলে হচ্ছে মনীষ পান্ডে, না হলে হচ্ছে রাহুল হ্যাঁ, ত্রিপাঠী, হ্যাঁ, এই তিনজনের মধ্যে হ্যাঁ, একজন খেলবে। হ্যাঁ, আর কিন্তু 6-7 কিন্তু তো আমরা এখানে একদম তেজস্বী confirm। সিং নিয়ে চলছি হ্যাঁ, হ্যাঁ, প্রথম হ্যাঁ, ম্যাচের জন্য, হ্যাঁ। প্রথম প্লেইং 11 এর জন্য আমরা আর ফার্স্ট 6-7 confirm রিঙ্কু সিং আর আর হচ্ছে রমনদীপ। 8-এ আছে সুনীল নারিন, 9 হর্ষিত রানা, এই দুজন কনফার্ম, 9 অফ দি ব্যাটসম্যান কিন্তু দেখ, হ্যাঁ হর্ষিত রানা 9 নম্বরে, এটা 10-এ কিন্তু হচ্ছে গম্ভীর কিন্তু সেট করে দিয়েছে, হ্যাঁ ঠিক 10-এ আছে? বরুণ চক্রবর্তী, হ্যাঁ। আর 11-তে পাথি রানা। এই হচ্ছে কনভেনশনাল মুস্তাফিজুর- 11। আর মুস্তাফিজুর হচ্ছে রহমানকে আমরা রাখবো না, না, আমরা আর পাথি ইম্প্যাক্ট রানাকে হিসেবে রাখবো। বৈভব অরোরা এখানে আমরা ধরে রাখছি, বৈভব অরোরা / আকাশদীপ। এটা হচ্ছে মোটামুটি প্লেইং 11 কলকাতার নর্মাল প্লেইং 11, যেখানে মুস্তাফিজুর কিন্তু খেলতে পারছে না। না, এই আমাদের- playing 11 এর আমাদের মধ্যে টিমে নেই, হ্যাঁ। হ্যাঁ, তো এইভাবে মুস্তাফিজুরের কথাও উঠেছে যে মুস্তাফিজুরকে যেহেতু খেলাতে পারবে না, ঠিক আছে, রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে 9 কোটি টাকা দিয়ে হ্যাঁ, রিপ্লেসমেন্ট এই প্লেয়ার জন্য নিয়েছে। আমরা বলছি স্টিল ডিন নাও, কিন্তু ওয়েস্টই গেছে তো পয়সাটা। এটা দেখে যা মনে হচ্ছে যে কলকাতার এই বছরও অনেক সাফেল হবে ব্যাটিং অর্ডার, ঠিক আছে। এখনো এক্সপেরিমেন্ট চলছে, নতুন একটা টিম এক জায়গায় করেছে, যে এই টিমটাকে জেল হতে একে অপরের সঙ্গে একটা সেট টিম হতে, কিন্তু যেটা 2024 অবধি গিয়ে হয়েছিল, টিমটা বলে জিতেছিল, ওরকম টিম হতে কিন্তু এখনো লেট হতে সময় পারে, লাগবে, 1 সময় বছর, লাগতে 2 পারে। বছর সময় তো লাগবে। এইখানে আরেকটা যে প্লেইং 11 আমি এখন যেটা বলবো, সেটা কিন্তু একটা অল্টারনেটিভ প্লেইং 11, যেখানে কিন্তু পাথি রানা প্লাস মুস্তাফিজুর দুজনেই কিন্তু খেলতে পারবে। এটা বলছি, এটা হতেও পারে, কারণ কলকাতা নাইট রাইডার্স বলা যায় না কি হতে পারে কখন কি। তো আচ্ছা, তার আগে একটা বলে নিই যে এখানে বোলিং হেভি টিম হয়েছে, এটা মোটামুটি বোলিং হেভি টিমই হবে। তার কারণ কি, একটা জিনিস আমার কি মাথায় আসলো বলতো, ব্রাভো মেন্টার, সেন ওয়াটসন অলরাউন্ডার বলও করতো, টিম সাউদি, মানে তুই বলছিস সব বোলার, হ্যাঁ, সব বোলার, যারা হিসেবে কোচিং যারা স্টাফ রয়েছে coaching সব staff, বোলার হ্যাঁ, রয়েছে। হতে পারে। এটা কথা ঠিক বলেছিস যে অল্টারনেট যদি আমরা প্লেইং 11 ধরি, হ্যাঁ। তাহলে মুস্তাফিজুর রহমান হ্যাঁ, আর হচ্ছে তো ওইটা পাথি ওই রানা। প্লেইং 11টা কেমন হবে, হ্যাঁ। আজিঙ্ক্য রাহানে সঙ্গে আঙ্ক্রিশ রঘুবংশীকে ওপেনিং করতে হবে, অঙ্কুশ রঘুবংশী ঠিক আছে। এই দুজন করেছে, ওপেনার হ্যাঁ। হলো। 3 নম্বরে আছে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে কিন্তু আমি এখানে রাখতে হবে রাহুল ত্রিপাঠীকে, খেলাতেই হবে এখানে 4 নম্বরে। 5 নম্বরে তুমি ওখানে তেজস্বী সিংকে রাখলাম আমি, 6-এ রাখলাম হচ্ছে রিঙ্কু সিংকে,
সাথে রাখলাম রামানদীপ, 8-এ হর্ষিত রানা, 9-এ সুনীল নারিন বা 8-9 আগে পরে, 10-এ হচ্ছে তোর পাথি রানা, আর 11-তে মুস্তাফিজুর মানে রহমান। মধ্য কথা হচ্ছে ফিনালিন তুই রাখছিস না, রাখছি না। ওইটাই হচ্ছে কথা। ফিনালের জায়গায় ওখানে ঢুকছে, আর বয়বাবরা যেমন ছিল ওরকমই থাকবে। বয়বাবর আর আকাশদ্বীপের মানে স্ল্যাশ থাকলো আর কি, এই দুজনের মধ্যে একজন। তো আপনারাও বলবেন এই প্লেইং 11টা কেমন লাগলো? হ্যাঁ, লজিক আছে কিন্তু। আমরা কি চাইছি কলকাতা, আমরা কি চাইছি কলকাতা বোলিং এর উপর কিন্তু বেশি। হ্যাঁ, আমি ওটাই বলতে নিয়েছিলাম, কোচিং স্টাফও বোলিং এর উপর। এই টিমটা দেখিস টুর্নামেন্টের বেস্ট বোলিং সাইড হয়ে যাবে। অবশ্যই, মুস্তাফিজুর, পাথি রানা, ইন্ডিয়ান মেন প্লেয়ার এখন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, ক্যামেরন গ্রিন, তারপর রমনদীপও বল করে আবার। অবশ্যই, হ্যাঁ, এটা কিন্তু বোলিং হিসাবে তাহলে এটা হচ্ছে বেস্ট 11। আমি তো বলি গৌতম গম্ভীর থাকলে এই টিমটাই খেলাতো, মানে খেলাতো গৌতম গম্ভীর থাকলে, না খেলানো কিছু নেই কিন্তু। অবশ্যই এটা কিন্তু খারাপ না, মানে প্লেইং 11। হ্যাঁ, আর ফিনালেন যে এসে যে পারফরমেন্স করবে এমনও ব্যাপার নেই। আমার প্রথমে শুধু রাহানে যেই খেলাটা দেখিয়েছিল আগের বছর এরকমই দেখাতে হবে, আর অঙ্কিশ রাঘবংশীকে খেলাকে আরেকটু এলিভেট করতে হবে, যেখানে স্ট্রাইক রেটটা একটু বেশি করতে হবে। এটা হচ্ছে রাহানে আর অঙ্কিশ রাঘবংশী 6 ওভার খেলো, মোটামুটি করে 60-65 রান। আর এখন হয়ে গেছে টি20, এখন এরকম হয়ে গেছে, আইপিএল বল টি20 বল এখন এরকমই হয়ে গেছে, কেউ এসে আর স্ট্রাইক রেটে করে না, শুভমান গিল বাদে। যাই হোক, মোটামুটি এইটা আপনারা বলবেন যে সেকেন্ড 11টাও কেমন লাগলো বা ফার্স্ট 11টা আপনারা এখানে বলুন। এক্সপেরিমেন্ট তো হবেই, ঠিক আছে, আগে পরে কিছু না কিছু হবেই। তো আপনারা কমেন্ট করে বলুন যে কোনটা আপনাদের মনে হচ্ছে খেলতে পারে। অবশ্যই ফার্স্টেরটাই বেশি চান্স রয়েছে খেলার, এটা জাস্ট আমাদের একটা আর কি গোছানো একটা প্লেইং হয় যেখানে দুজনে খেলতে আমরা পারছি। দুটোই অপশন রেখেছি, হ্যাঁ, দুটো খেলতে আছে। আর বাংলাদেশি ভাইরাও কিন্তু বলবেন যে মুস্তাফিজুরকে খেলানোর জন্য এই টিমটা ঠিক আছে কিনা, ঠিক আছে। বাংলাদেশ যদি আমাদের নেক্সট মানে স্টেজে যদি যাই তাহলে হচ্ছে বাংলাদেশটা খুশি পাবে, ঠিক আছে, যেহেতু মুস্তাফিজুর আমাদের টিমে রয়েছে। তো দেখা যাক, মোটামুটি এটাই আমরা আজকের মতো রিভিউ এখানে শেষ করেছি। স্কোয়াডের রিভিউ বলুন বা প্লেইং 11 বলুন, আপনারা বলুন কেমন লাগবে, কোন টিমের দেখতে চান সেটাও বলুন কিন্তু কমেন্ট করে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।